ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়ের কনসেপ্ট নিয়ে এবং কোষে দেখি 17 এবং নিজে করি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলি নিয়ে। দেখো, তোমরা অঙ্ক বিষয়ে অনেকে অনেক কম নাম্বার পাও। এর প্রধান কারণ কি জানো তোমরা? এর প্রধান কারণটা হচ্ছে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা না বুঝে তোমরা শুধুমাত্র কোষে দেখিতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার সমাধান করে পরীক্ষা দিতে চলে যাও। এটা হচ্ছে তোমাদের মস্ত বড় ভুল। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তুমি কিন্তু মুখস্থ করে কিন্তু বেশি দিন অঙ্ক কিন্তু করতে পারবে না, তোমার কিন্তু অঙ্কের নাম্বার অনেক কম আসবে। দেখো, আজকের এই ক্লাসে আমি প্রত্যেকটা বিষয় খুব সহজ এবং সুন্দরভাবে তোমাদের বোঝাবো, যাতে একটা সিঙ্গেল কোয়েশ্চেনও যেন এই অধ্যায় থেকে আমাদের বাদ না পড়ে যায়। চলো তাহলে আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। দেখো, চ্যাপ্টারের নাম কি বলতো? আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রত্যেকটা বিষয় আমরা ভালোভাবে বুঝবো। দেখো, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা প্রথমে জানবো আয়তক্ষেত্র কি, বর্গক্ষেত্র কি, এবং এই যে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল বলতে আদৌ আমরা কি বুঝি, কোন জিনিসটাকে আমাকে পরিমাপ করতে হবে, সেগুলো আমরা প্রত্যেকটা জিনিসেই বুঝবো। দেখো চলো প্রথমে আমরা এই আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ে আমরা কি করব? আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা বুঝে নিই। বুঝতে পেরেছো? ক্ষেত্রফল এই কথার অর্থ এবার আমরা বুঝবো। দেখো, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এই যে এই বাহুটা, যেটা লম্বা, যে বাহুটা লম্বা সব থেকে বড়, দেখো এই বাহুটা থেকে এই বাহুটা দেখো দৈর্ঘ্য একটু বড় মনে হচ্ছে, এটাকে বলা হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা হয়। কি বলা হয়? দৈর্ঘ্য। লম্বার দিকে এটাকে ইংরেজি বলে লেন্থ। আর এই যে চওড়া, এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় আয়তক্ষেত্রের প্রস্থ। ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা প্রথমে একটু জানবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কি বুঝি। ক্ষেত্রফল কথার অর্থ কি? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কোনটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালোভাবে ধীরে ধীরে বুঝতে থাকো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে বোঝায় এই যে আয়তক্ষেত্রটা রয়েছে না, এই আয়তক্ষেত্রের দেখো এই চারপাশের যে বাহুগুলো রয়েছে, এই সীমানাটা দ্বারা চারপাশে যে সীমানা বা চারপাশে যে বাহুগুলো রয়েছে, এই চারপাশে যে বাহুগুলো, এই বাহুগুলোর সমষ্টি বা যোগফলকে কি বলা হয়? যেটা আমি কালো কালি দিয়ে যেটা দেখো আমি হাইলাইট করলাম, সেটা দেখো এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের চতুর্দিকের চারিদিকের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর সমষ্টি। এটাকে কি বলা হয় বলতো? এই চারটে বাহুকে, এই বাহুটা, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই চারটে বাহুর দৈর্ঘ্যকে যদি আমি যোগ করে দিই তাহলে যে পরিমাপটা পাবো সেটাকে বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমা। যেহেতু এই অধ্যায়ে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি, তাই পরিসীমা আমরা এখন সেই অর্থ দেখছি না। তোমরা জাস্ট একটু মনে রাখো যে এই আয়তক্ষেত্রের চতুর্দিকের বা চারিদিকে যে বাহুগুলো রয়েছে তার সমষ্টি, সেই বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে আমরা পরিসীমা বলে থাকি। এবার দেখো, এই আয়তক্ষেত্রের চারপাশের যে এই সীমানা বা পরিসীমাটা রয়েছে, সেই পরিসীমা দ্বারা এই আয়তক্ষেত্রের যে ভেতরে যে জায়গাটাকে সে ঘিরে রেখেছে, যতটা জায়গাকে সে জুড়ে রয়েছে, এই বাইরের এই সীমানা দ্বারা এই আয়তক্ষেত্রের ভেতরে কোন জায়গাটা পড়ে রয়েছে? এই জায়গাটা পড়ে রয়েছে, এই ভেতরের এই জায়গাটা পড়ে রয়েছে, যেগুলো আমি দেখো এই দাগ দিচ্ছে, এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কি বললাম? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হয় এরিয়া। ওকে, ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হয় এরিয়া। তাহলে এই আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল কোনটা? এর ভেতরে যে পরিমাণ জায়গাটা রয়েছে, মানে এই পরিসীমা দ্বারা বাইরের এই সীমানা দ্বারা ভেতরে সে কতটা জায়গাকে সে জুড়ে রেখেছে, কতটা জায়গাকে সে ঘিরে রেখেছে, সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এবার কোয়েশ্চেন হচ্ছে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমরা পরিমাপ করব কি করে? বুঝতে পেরেছো? এই ক্ষেত্রফলটাকে আমরা পরিমাপ করব কি করে? তোমরা মনে রাখবে যে আয়তক্ষেত্রের এই ক্ষেত্রফল এটা পরিমাপ করার নিয়ম হচ্ছে এই যে দৈর্ঘ্য আছে না, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, এই যে এই বাহুটাকে লম্বাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দৈর্ঘ্য। আর এই চওড়া কতটা? এটা হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্যের সাথে আমি যদি প্রস্থকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমি এই আয়তক্ষেত্রের ভেতরের যে পরিমাপটা অর্থাৎ ক্ষেত্রফলটা কিন্তু আমি মেজারমেন্ট করতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব তখন আমরা এই রাশিমালাটা মনে রাখবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সাথে আমরা প্রস্থ গুণ করে দেবো। আর দেখো, ক্ষেত্রফলের একক কি বলতো? এই পাশে আমাকে একক লিখতে হবে বর্গ। ক্ষেত্রফল নির্ণয় করলে তোমাকে বর্গ কথাটা লিখতেই হবে, আর এখানে আমরা লিখবো একক। দেখো এখানে জায়গা নেই বলে আমি একটু নিচে লিখে দিলাম। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে ভেতরের জায়গাটিকে বলা হয়
আর এটাকে আমরা পরিমাপ করব এই রাশিমালা বা এই সূত্রটির সাহায্যে। তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানে যে আমি আয়তক্ষেত্রটা নিয়েছি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি 15 সেমি হয় এবং এই আয়তক্ষেত্রের প্রস্থ যদি 10 সেমি হয়, ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম 15 সেন্টিমিটার আর প্রস্থ আমি ধরে নিলাম 10 সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করতে হয়। দৈর্ঘ্যটা আমি কত ধরেছি? 15 ইন্টু, তাহলে দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য 15, তারপরে গুণ দিয়ে প্রস্থ আছে, প্রস্থ কত? 10। তাহলে 15 গুণ 10, তাহলে কত হবে? 15 সাথে 10 গুণ 10 15 150 হয়। তোমরা 15 ঘরের নামটা পড়েছো। বর্গ কথাটা তুমি লিখে দেবে এখানে, বুঝতে পেরেছো? বর্গ, ক্ষেত্রফল সবসময় বর্গতে প্রকাশ করা হয়, বর্গ লিখবে। এবার এককটা দেখে এখানে কি আছে? সেমিতে দেওয়া ছিল, তাহলে সেমি লিখবে এখানে। যদি মিটারে থাকতো তাহলে মিটার লিখতাম। তাহলে 150 বর্গ সেমি, এর ভেতরে জায়গা রয়েছে কতটা? 150 বর্গ সেমি। তাহলে এটাই হয়ে গেল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব বর্গক্ষেত্র। দেখো এখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শিখলাম। এবার আমরা শিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই অংশটা তাহলে আমি একটু মুছে দিচ্ছি, ওকে। আর এটা তোমরা খাতায় নোট করে নেবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে বর্গ একক। বর্গ কথাটা লিখবো, আর একক কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে সেটা আমি এককের জায়গায় লিখে দেবো। চলো তাহলে এবার আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করি। দেখো এখানে একটি আমি চতুর্ভুজ অঙ্কন করেছি। এবার এই চতুর্ভুজটির বৈশিষ্ট্য দেখে এই চতুর্ভুজটির আমি নাম ঠিক করব যে এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস না সামান্তরিক, সেটা আমরা পরে দেখছি। দেখো আমরা জানি 4টে বাহু থাকলে সেটা চতুর্ভুজ হয়। এবার দেখো এটাকে আমি বর্গক্ষেত্র কখন বলবো? কোনো চতুর্ভুজকে বর্গক্ষেত্র আমরা কখন বলে থাকি এটা তোমাকে বুঝতে হবে। দেখো কোনো চতুর্ভুজে যদি 4টি বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, দেখো এর 4টি বাহু আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে কোনো চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, একই পরিমাপের হয়, তাহলে সেই চিত্রটাকে বা সেই চতুর্ভুজকে আমরা বর্গক্ষেত্র কিন্তু বলতে পারি না। কারণ 4টে বাহু দৈর্ঘ্য সমান হলে সেটা কিন্তু বর্গক্ষেত্র হয় না। কারণ 4টে বাহু দৈর্ঘ্য সমান হলে সেটি রম্বস হয়। কিন্তু 4টে বাহু সমানের সাথে সাথে প্রত্যেকটা কোণ যদি আবার 90 ডিগ্রিও হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কি হবে বলো তো? সেটা হবে একটা বর্গক্ষেত্র, বুঝতে পেরেছো? এই বর্গক্ষেত্র কিন্তু একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র। কেন বলো তো? কোনো আয়তক্ষেত্রের 4টে বাহুই যদি সমান হয়ে যায়, আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়েছিল। এবার কোনো আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এখানে 4টে বাহু ছিল, 4টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, আর তার কোণ তো 90 ডিগ্রি করে তো অলরেডি আগে থেকেই ছিল, বুঝতে পেরেছো? তাহলে কোনো আয়তক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তাকে বর্গক্ষেত্র বলা হয়। এবার দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, আমরা কি জানবো বলো তো? আমরা জানবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জিনিসটা কি, বুঝতে পেরেছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানার আগে তোমরা ছোট্ট করে একটু আগে পরিসীমা এটা একটু বুঝে নাও, ওকে, এটা একটু বুঝে নাও। পরিসীমাকে ইংলিশ বলে পেরিমিটার। এই যে চতুর্ভুজটা রয়েছে বা বর্গক্ষেত্রটা রয়েছে, এর দেখো চারপাশের যে বাহুগুলো রয়েছে, এই চারপাশের এই যে সীমানা, এর সীমানা কোনটা? যেটা আমি সবুজ কালি দিয়ে যেটা আমি হাইলাইট করছি, সেটা হচ্ছে কি বলতো? এই বর্গক্ষেত্রের বাইরের অংশ, মানে এর সীমানাটা, বুঝতে পেরেছ? এবার এই যে চারপাশে যে সীমানা, এই চারপাশে যে সীমানা বা চারপাশে যে বাহুগুলো রয়েছে, সেই বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, এই প্রত্যেকটা বাহুকে যদি আমি যোগ করে দিই, এর লেন্থ মনে করো না 5 হলে প্রত্যেকটা বাহুই 5 করে হবে, তাহলে এর পরিসীমাটা কত হয়? 5 আর 5 10 15 20, মানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা যোগফলই হয়ে গেল কি বলতো? এই বর্গক্ষেত্রটার পরিসীমা, বুঝতে পেরেছো? এবার এই বর্গক্ষেত্রের পরিসীমাটা দ্বারা, এই বর্গক্ষেত্রের পরিসীমাটা দ্বারা এই ভেতরে যে জায়গাটাকে সে ঘিরে রেখেছে, মনে করি একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার এই সীমানাগুলো দ্বারা ভেতরের এই দেখো যে জায়গাটা আমি এখন সেট করে দিচ্ছি, সেই জায়গাটাকে সে ঘিরে রেখেছে, তাহলে এই ভেতরের এই জায়গাটাকে কি বলা হয় বলতো? এটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের কি বলতো? ক্ষেত্রফল বা এরিয়া, বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এই ভেতরের এই জায়গাটাকেই বলা হবে ক্ষেত্রফল বা এরিয়া। তাহলে বুঝতে পারলে যে বর্গক্ষেত্রের একই রকমভাবে যেমন আয়তক্ষেত্রে পড়লাম যে চারপাশের যে পরিসীমাটা রয়েছে বা সীমানা রয়েছে, তার দ্বারা ভেতরে যে জায়গাটাকে ঘিরে রেখেছে সেটা হচ্ছে ক্ষেত্রফল, একই রকমভাবে এটাও তাই, বুঝতে পেরেছো? এই ভেতরের পরিমাপটাকেই কিন্তু আমরা ক্ষেত্রফল বলে থাকবো। এবার দেখো এই ক্ষেত্রফল কখন আমাদের নির্ণয় করতে হয়? মনে করো না একটা বর্গাকার জমি রয়েছে, একটা বর্গাকার জমি রয়েছে বা একটা বর্গাকার পার্ক রয়েছে। তোমাকে বললো একটা বর্গাকার জমির ঘাস লাগানো হবে বা জমিতে চাষ করা হবে, একটা বর্গাকার জমিতে চাষ করা হবে, তাহলে কতটা পরিমাণ জমিতে সে চাষ করতে পারবে? খুব ভালো করে বুঝবে। তোমাকে যদি
চাষ করতে দেওয়া হয় বা জমিতে ঘাস লাগাতে দেওয়া হয় বা ঘরের যে মেঝেগুলো হয় ঘরের মেঝেগুলো আয়তাকার বা বর্গাকার হয়ে থাকে, এই ঘরের মেঝেতে যদি তুমি টাইলস বসাতে চাও তাহলে তুমি কোন পরিমাপটা নির্ণয় করবে? পরিসীমা নির্ণয় করবে না ক্ষেত্রফল নির্ণয় করবে? দেখো আমরা যদি একটা আয়তাকার মেঝে বা একটা বর্গাকার মেঝে, ওকে, এবার এই মেঝেগুলোতে যদি আমি টাইলস বসাতে চাই তাহলে টাইলস তো আমরা এই জায়গাগুলোতে বসাবো, এই জায়গাগুলোতে বসাবো। তাহলে এই জায়গাগুলোতে যদি আমি টাইলস বসাতে চাই তাহলে এই জায়গার মাপটা কতটা জায়গাতে আমি টাইলস বসাবো সেটা জানার জন্য আমাকে পরিসীমা বের করব আমি, না আমি ক্ষেত্রফল নির্ণয় করব? তোমাদের কাছে একটা কোয়েশ্চেন দিলাম আমি যে তাহলে তার আমি পরিসীমা নির্ণয় করব না ক্ষেত্রফল নির্ণয় করব? যেহেতু এই যে মেঝেটা রয়েছে এর এই ভেতরে জায়গাটাতে আমি টাইলস বসাবো তাহলে অবশ্যই আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ ভেতরে জায়গাটাকে আমরা ক্ষেত্রফল বলে থাকি। কারণ এই বরাবর তো আমরা এই যে চারপাশে যে সীমানা রয়েছে এই বরাবর তো টাইলস বসাবো না, তাহলে এটা তোমরা নির্ণয় করবো না পরিসীমা। একই রকমভাবে তোমাকে যদি বলা হয় একটা বর্গাকার জমি রয়েছে, জমিতে চাষ করা হবে, ঘাস লাগানো হবে, তাহলে কোন জায়গাতে চাষ করা হয়? এই ভেতরের এই জায়গাগুলোতে চাষ করা হবে বা এই জায়গাগুলোতে ঘাস লাগানো হবে বা এই জায়গাগুলোকে টাইলস বসানো হবে। তাহলে ঘাস লাগানো বলুক, চাষ করা বলুক কিংবা টাইলস বসানোর যদি কোনো কনসেপ্ট দিয়ে অঙ্ক দেয় তাহলে তোমরা সর্বদা তার ক্ষেত্রফল নির্ণয় করে কিন্তু অঙ্কটা সমাধান করবে। আর যদি বলে কোনো আয়তাকার বা বর্গাকার জমির চারপাশে বেড়া দেওয়া হবে বা পাঁচিল দেওয়া হবে, পাঁচিল বা বেড়া সাধারণত এই পরিসীমা বরাবর হয়, এই ভেতর দিয়ে কেউ কোনদিন পাঁচিল বা বেড়া দেয় না। তাহলে বেড়া যেহেতু তার সীমানা যেটা রয়েছে সেই সীমানা বরাবর দেবে, তাহলে তখন আমরা কিন্তু পরিসীমা নির্ণয় করব, সেটা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র যাই হোক না কেন পরিসীমা বরাবরই কিন্তু সর্বদা বেড়া বা পাঁচিল দেওয়া হয়। আর ঘাস চাষ আর এই টাইলস বসানোর যদি কনসেপ্ট আসে তাহলে আমরা তার ক্ষেত্রফলটা মেজারমেন্ট করব। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা বুঝতে পারি ভেতরের জায়গাটা। এবার এটাকে আমরা পরিমাপ করব কি করে? এই ভেতরের জায়গাটা এটা আমরা নির্ণয় করার জন্য কিছু একটা রাশিমালা ব্যবহার করতে হবে, আমাদের সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রটা কি? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো ক্ষেত্রাকার যদি বাগান বলো, মাঠ বলো, উদ্যান বলো, তাহলে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে তার সূত্র হবে, কারণ দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে আমরা জানি যেমন আয়তক্ষেত্রে যখন ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তখন এই দৈর্ঘ্যের সাথে এই প্রস্থটা গুণ করে দিয়েছিলাম। তাহলে এই বাহুটার পরিমাপের সাথে আমি যদি এদিকের বাহুটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। দেখো এইটা বাহু হলে এটাও তো বাহু হবে, কারণ এর মাপটাই তো সব দিকে হবে, কারণ একই মাপের হয়। তাহলে বাহু গুণ বাহু, তাহলে বাহুর সাথে এটাই গুণ করব, এইটার সাথে এটাকে গুণ করতে হবে, এটা বাহু হলে এটা বাহু হবে। তাহলে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। বুঝতে পেরেছ? এখানে লিখবো আমরা বর্গ, ক্ষেত্রফল লেখার জন্য বর্গ একক ব্যবহার করতে হবে, বর্গ একক। তাহলে বুঝতে পারলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা বাহু গুণ বাহু এই সূত্রটি বা রাশিমালাটি কিন্তু ব্যবহার করব। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় দৈর্ঘ্য গুণ প্রস্থ এই রাশিমালাটা ব্যবহার করব। চলো তাহলে এবার আমরা কিছু অঙ্কের সমাধান দেখে নেব। দেখো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা বর্গ এককটা ব্যবহার করি। এই অধ্যায়ে এই একক থেকে তোমরা কিন্তু একটা সিঙ্গেল কোয়েশ্চেন পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখো, আমরা নিজে করি 17.1-এ এখানে একটা দুটো অঙ্ক দেওয়া আছে। এই অঙ্ক দুটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এটা কি করে সমাধান করবে? তোমাকে বলা হয়েছে 1 বর্গ কিমি, দেখো কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলা হয়, তাহলে 1 বর্গ কিলোমিটার, এটা 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার, এটা তোমাকে জানতে বলেছে। আর 2 নম্বরে জানতে চেয়েছে 1 বর্গ কিমি বা কিলোমিটার সমান কত বর্গ হেক্টোমিটার। খুবই ভালো কোয়েশ্চেন। দেখো, তোমরা কেউ উত্তর দেখে বইয়ে বসিয়ে দেবে না বা আন্দাজে করবে না, তোমরা এর কারণটা আগে বোঝো, এর কনসেপ্টটা বোঝো, দেখবে এই ধরনের যে কোনো অঙ্কই আসুক না কেন তুমি খুব ইজিলি কিন্তু করতে পারবে। দেখো, তোমরা ক্লাস 6-এ একটা কনসেপ্ট শিখেছিলে, সেটা কি বলতো? মেট্রিক পদ্ধতি। দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমরা ধীরে 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 বোঝো, দেখবে কখনো আর কোনো সমস্যা থাকবে না। মেট্রিক পদ্ধতি একটা অধ্যায় ছিল, মেট্রিক পদ্ধতি। সেখানে তোমরা শিখেছিলে কি বলতো? কিলোমিটার মানে কিমি, তারপরে তোমরা কি পড়েছিলে বলতো? হেক্টো, কিমি, তারপরে হেক্টো, তারপরে হচ্ছে ডেকামিটার, তারপরে কি হয়? মিটার, তারপর কি বলতো? ডেসিমিটার, তারপর কি হবে বলতো? তাহলে মিটার, ডেসি, তারপরে সেন্টি হয় সেন্টিমিটার, তারপরে হয় মিলিমিটার।
দেখো মোট 7টা এখানে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তোমরা মনে রাখবে। মিডলে থাকে মিটার, মিটারের ডান দিকে 3টে একক থাকে আর মিটারের বাম দিকে দেখো 3টে থাকে, মোট 7টা, তোমরা মনে রাখবে এরকমভাবে। এবার দেখো এখানে কি আছে, 1 বর্গ কিমি, তোমাকে জানতে চেয়েছে 1 বর্গ কিমিকে যদি আমি কত মানে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটারে, এই বর্গ কিমিটাকে যদি আমি বর্গ ডেকামি বলতে চাই তাহলে কত বর্গ ডেকামি বলবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এবার দেখো তুমি এই জায়গাটা দেখো, যেটা আমি এখানে আন্ডারলাইন করছি, তুমি এই জায়গাটা দেখো 1 বর্গ কিমি, এর অর্থ কি, 1 বর্গ কিমি এর অর্থ হচ্ছে কি বলতো, 1 কিমি গুণ 1 কিমি, বুঝতে পেরেছো, 1 কিমি গুণ 1 কিমি। দেখো 1-এর সাথে 1 গুণ করলে তো 1 হয়ে যাবে, আর কিমির সাথে কিমি গুণ করলে কি হয়, দেখো আমরা জানি 2-এর সাথে যদি 2কে গুণ করি তাহলে কি পাই আমরা, 2-এর স্কোয়ার বা 2-এর বর্গ, স্কোয়ারকে বাংলায় বলা হয় কি বলতো, বর্গ বলা হয়। তাহলে 2-এর সাথে 2 গুণ করলে যেরকমভাবে 2-এর স্কোয়ার হয় বা 2-এর বর্গ হয়, একই রকমভাবে এই কিমির সাথে তুমি যদি কিমিকে গুণ করো তাহলে কি হয়ে যাবে, কিমি স্কোয়ার বা বর্গ কিমি, বুঝতে পেরেছো। তাহলে কিমির সাথে কিমি যদি গুণ করি আমি, তাহলে আমরা কি লিখবো, কিমি স্কোয়ার, আর স্কোয়ারকে বাংলায় কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে বর্গ কথাটা আগে লিখবো, দিয়ে কিমি লিখবো, তাহলে বর্গ কিমি। তাহলে এখানে দেখো 1-এর সাথে যদি আমরা 1-কে গুণ করি তাহলে 1-1-কে 1 হবে, আর এখানে কিমি কিমি গুণ করলে বর্গ কিমি হবে। কিন্তু আমাকে যেতে হবে কোথায়, বর্গ ডেকামিটারে যেতে হবে, বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে 1 কিমি গুণ 1 কিমি লিখলাম 1 বর্গ কিমিটাকে, দেখো কিমি, তাহলে কিমি থেকে যেতে হবে আমাকে ডেকামিটারে, দেখো কিমি থেকে যাবো কোথায় আমি, ডেকামিটারে। দেখো এই জায়গায় চলে আসো, দেখো কিমিতে দেওয়া আছে মান আমার, এই দেখো কিমি কোথায় লেখা আছে, এখানে লেখা আছে, আমাকে যেতে হবে কোথায়, এই যে ডেকাতে। তাহলে দেখো কিমিতে দেওয়া আছে, আমাকে যেতে হবে ডেকাতে। তাহলে দেখো কিমি থেকে ডেকাতে কোন দিকে যেতে হবে, দেখো কিমির সাপেক্ষে ডেকা দেখো ডান দিকে আছে, কোন দিকে আছে, ডান দিকে আছে, দেখো এই দিকে আছে, ডান দিকে আছে। তাহলে আমরা যখন বাম দিক থেকে যখন ডান দিকে যাব না, তখন কিন্তু আমরা গুণ করব, কি করব, গুণ করব। কত গুণ করব, দেখো কিমি থেকে ডেকা কত ঘরের গ্যাপ, এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টো ঘরের গ্যাপ, বুঝতে পেরেছো। তাহলে 2টো ঘরের গ্যাপ হলে তাহলে 1-এর পরে আমরা 1 লিখবো, আর 2টো ঘর বলে এখানে 2টো শূন্য লিখবো, মানে 100, বুঝতে পেরেছো। মানে কিমি থেকে আমাকে যদি ডেকাতে যেতে হয় তাহলে 100 গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে এই 100, 1 কিমির জায়গায় আমি এখানে 100 লিখলাম, কারণ হচ্ছে কিমির সাথে ডেকার এটা সম্পর্ক। এখানে আমরা কিমি লিখবো না, কি লিখবো বলো তো, ডেকা লিখবো, ডেকামিটার ইন্টু, মাঝে গুণ চিহ্ন যেমন আছে রাখলাম 1 কিমি। তাহলে 1 কিমিকে যদি ডেকামিটারে প্রকাশ করি তাহলে 100ই হবে, আবার 100 ডেকামিটার, বুঝতে পারছো। তাহলে কিমি থেকে ডেকা যেতে হলে আমাকে 100 গুণ করতে হবে। তাহলে এখানে 1 কিমির জায়গায় আমি 100 ডেকামিটার লিখেছি, আবার মাঝে গুণ চিহ্ন ছিল গুণ, আবার 1 কিমি মানে তো আমরা জানি 100 ডেকামিটার হচ্ছে। তাহলে দেখো 1-এর সাথে 1-কে গুণ করলে কত হয়, 1-এর সাথে 1 গুণ করলে তো একই হবে, আর এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য, তাহলে 2টো আর এই 2টো মোট কত হলো, 4টে, 1টা 2টো 3টে 4টে। তাহলে বুঝতে পারলে, তাহলে 1 বর্গ কিমি মানে হচ্ছে 10,000 বর্গ ডেকামিটার, বুঝতে পেরেছো। এরকমভাবে তোমরা মনে রাখবে। আর তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে চাও তাহলে কি করবে, দেখো কিমি থেকে আমাকে যেতে হবে কোথায়, ডেকাতে যেতে হবে। তাহলে কতগুলো ঘরের গ্যাপ, ঘরের গ্যাপ হচ্ছে আমার, তাহলে 1 আছে না এখানে, 1 বর্গ কিমি, এই 1-এর সাথে আমরা কত গুণ করব, 1টা 2টো ঘর, তাহলে 2টো ঘর মানে কি 1-এর পর 2টো শূন্য, আর যেহেতু এখানে বর্গ কথাটা আছে তাহলে এখানে যে 2টো শূন্য আছে না, এই একটা শূন্যর জন্য আরেকটা শূন্য, এই শূন্যটার জন্য আরেকটা শূন্য, যতগুলো শূন্য থাকবে তাদের কিন্তু ডবল করতে হবে। এই শূন্যটার জন্য এই শূন্যটা এক্সট্রা হলো, যতগুলো শূন্য থাকবে তার জন্য একটা করে শূন্য কিন্তু এক্সট্রা হবে। এই শূন্যটার জন্য এই শূন্যটা এক্সট্রা হয়েছে, আর এই শূন্যটার জন্য এই শূন্যটা এক্সট্রা হয়েছে। তাহলে দেখো এখানে 1-1-কে 1 পাচ্ছি, আর এখানে 4টে শূন্য, বুঝতে পারলে। তোমরা এরকম ভাবো কিন্তু বিষয়টাকে ভাবতে পারো। তাহলে দেখো কত সহজ আমরা বুঝতে পারলাম যে 1 বর্গ কিমি সমান 10,000 বর্গ ডেকামিটার হয়। এবার দেখো, এবার আমরা কোনটা করবো বলো তো, এবার আমরা এই 2-এর দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, 1 বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ হেক্টোমিটার হয়, এটা আমরা কি করে বুঝবো। দেখো মান কিসে দেওয়া আছে, বর্গ কিমিতে দেওয়া আছে, দেখো বর্গতে দেওয়া আছে, এই কিমিতে দেওয়া আছে, 1 বর্গ কিমি মানে কিমিতে দেওয়া আছে, বুঝতে পেরেছো। তাহলে দেখো কিমি কোথায় আছে, কিমি দেখো এই যে এখানে রয়েছে, আমাকে যেতে হবে কোথায়, হেক্টোতে যেতে হবে। তাহলে কিমি থেকে যেতে হবে হেক্টোতে, আগটাতে কিমি থেকে গিয়েছিলাম ডেকাতে, এবার কিমি থেকে যাবে হেক্টোতে। দেখো এই যে কিমির ঠিক পাশেই দেখো হেক্টো রয়েছে, এই দেখো কিমির ঠিক পাশেই রয়েছে হেক্টো। তাহলে কিমি থেকে হেক্টো যেতে হলে কোন দিকে যাব, ডান দিকে যাব। তাহলে ডান দিকে গেলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে এখানে তুমি এটাকে ভেঙে লেখো যে 1 বর্গ কিমিকে আমি লিখবো 1 কিমি গুণ 1 কিমি, 1 কিমি গুণ 1 কিমি, যেমন এখানে যেমন ভেঙে লিখেছিলাম 1 কিমি গুণ 1 কিমি, বুঝতে পেরেছো। এবার কিমি থেকে যেতে হবে কোথায় আমাকে,
হেক্টর দিয়ে যেতে হবে। তাহলে কিমির ঠিক পাশেই ডান দিকে রয়েছে কি হেক্টর, মানে এক ঘরে আছে। তাহলে এক ঘর মানে কি একের পর একটা শূন্য মানে 10 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে এটা 10 কি লিখবো 10 হেক্টোমিটার। তাহলে কিমিটা আর কিমি নেই, কারণ 10 দিয়ে গুণ করে দিয়েছি মানে এটা 10 হেক্টোমিটারে চলে গেছে। 10 হেক্টোমিটার গুণ 10 হেক্টোমিটার। তাহলে লেখাটা একটু ছোটো হচ্ছে, তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো, দেখবে বাড়িতে নিজে নিজে পারবে। তাহলে 10 হেক্টোমিটার গুণ 10 হেক্টোমিটার, তাহলে 10-এর সঙ্গে 10কে গুণ করলে কত হয় 10-10কে 100 হবে। দেখো এই 10 আর এই 10 গুণ করলে 10-10কে 100, আর হেক্টোমিটার হেক্টোমিটার গুণ করলে কি হবে বর্গ হেক্টোমিটার হয়ে যাবে। হেক্টোমিটার হেক্টোমিটার গুণ করলে কি হবে হেক্টোমিটার স্কোয়ার হবে, সেটাকে আমরা বাংলায় কি বলবো বর্গ হেক্টোমিটার। তাহলে 100 এক বর্গ কিমি মানে হচ্ছে 100 বর্গ হেক্টোমিটার। তোমরা বিষয়টি যদি সহজভাবে বুঝতে চাও তাহলে এরকম বুঝবে যে কিমি থেকে আমাকে হেক্টর যেতে হবে। তাহলে আমাকে এখানে যে এক বর্গ কিমি আছে না, এই একের সাথে 10 গুণ করব। কি গুণ করব, কারণ কিমি থেকে হেক্টর ডান দিকে এক ঘর রয়েছে, ডান দিকে গেলে গুণ করতে হয়, আর একটা ঘরে গ্যাপ বলে একের পর একটা শূন্য। আমি কি বলেছি এখানে যতগুলো শূন্য থাকবে তার জন্য আর একটা এক্সট্রা নিতে হবে, একটা শূন্য আছে বলে তার জন্য একটা এক্সট্রা হবে। তাহলে একের সাথে 100 গুণ করলে কত হয় 100, তার জন্য এখানে 100। তাহলে এক বর্গ কিমি সমান 100 বর্গ হেক্টোমিটার হয়েছে। তাহলে এই অঙ্ক দুটি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এটা যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু এটা, যেমন এখানটাতে যেমন ভেঙে আমি দেখিয়েছি, বুঝতে পেরেছো, এটাই কিন্তু অরিজিনালি হচ্ছে বেসিক যে কনসেপ্ট সেটা। এবার আমরা চলে যাব কোষে দেখি 17 অঙ্কে। দেখো কোষে দেখি 17 এর 2-এর দাগের অঙ্ক থেকে আমি সমাধান দেখাচ্ছি, কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2-এর দাগের 1-এর অঙ্কে এখানে বলা হয়েছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে হিসাব করে লিখি। দেখো তোমাদের আমি বিষয়টি একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো তুমি ধরে নাও এটি একটা বর্গাকার চিত্র। দেখো এটা একটা বর্গাকার চিত্র। এই বর্গাকার চিত্রে কি বলেছে একটি বাহুর দৈর্ঘ্য দেখো 4 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমি 4 সেমি। আর আমরা কি জানি বলো তো, আমরা একটু আগেই এর কনসেপ্টটা শিখলাম যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়। এই বাহু এই বাহু এবং এই বাহু এবং এই বাহু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে 4 সেন্টিমিটার হবে। একই রকমভাবে এই বাহুর দৈর্ঘ্য কত হবে 4 সেন্টিমিটার হবে, এবং একই রকমভাবে এই বাহুটা দৈর্ঘ্য কত হবে 4 সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে 4টে বাহু দৈর্ঘ্য কি হবে সমান মাপের হবে, 4 সেমি করে হবে। তোমাকে নির্ণয় করতে হবে কি তার পরিসীমা কত হবে হিসাব করে লিখে। দেখো পরিসীমা, দেখো পরিসীমা আমি বোঝালাম, দেখো সেখান থেকে দেখো অঙ্ক দিয়েছে। তাহলে পরিসীমা বলতে আমরা কি বলছি, এই যে বর্গাকার চিত্র রয়েছে এর চারপাশের যে সীমানাটা রয়েছে এই বাহু এই বাহু এই বাহুটা এবং এই বাহুটা, এই 4টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এই 4টে বাহুকে যদি আমি যোগ করি বা এদের যদি আমি সমষ্টি নির্ণয় করি তাহলে কিন্তু এই চারপাশে যে সীমানাটা বা চারপাশে যে বাইরের যে অংশটা চারপাশে বাহুর দৈর্ঘ্যের যে সমষ্টি সেটা আমি পেয়ে যাব। এটাই কি বলতো এর পরিসীমা। তাহলে এই পরিসীমাটা আমরা নির্ণয় করবো কী করে, 4টে বাহুকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা এখানে প্রথমে লিখব কী করে সমাধান করব, আমরা লিখব যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে, তার জন্য আমি এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখছি। বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলো তো 4 সেমি, এককটা দেখবে সেমিতে দেওয়া আছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে হবে। তুমি এখানে একটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অতএব পরিসীমা নির্ণয় করতে বলেছে। অতএব বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমা, দেখো পরিসীমা আমরা কী করে নির্ণয় করবো, এই 4টে বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ করে দেবো। তাহলে 4 যোগ 4 যোগ 4 যোগ 4, বুঝতে পেরেছ। তাহলে কত পাচ্ছি 4 আর 4 8, 12 আর 4 কত 16, তাহলে 16 সেন্টিমিটার, বুঝতে পেরেছ। এবার এই 4কে আমরা 4 বার যোগ না করে তুমি কি করতে পারো, এই 4-এর সাথে 4কে ডাইরেক্ট গুণ করতে পারো, বুঝতে পেরেছো। 4 বার আছে গুণ করে দেবে, 4 4 16 হয়ে যাবে, কিংবা তোমরা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই বর্গাকার চিত্রের পরিসীমাটা আমরা কত পেলাম 16 সেন্টিমিটার পেলাম। তাহলে এটি হয়ে গেল 2-এর দাগের 1-এর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 2-এর দাগের 2-এর অঙ্কে। দেখো 2-এর দাগের 2-এর অঙ্কে এখানে দেওয়া হয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুবই ভালো একটি কোয়েশ্চেন। এবার দেখো
এখানে যে জমিটা দেওয়া আছে সেই জমিটা দেখতে বর্গক্ষেত্রাকার জমি। তাহলে বর্গক্ষেত্রাকার যেহেতু জমি, তাহলে বর্গক্ষেত্রের যে পরিসীমা, যে ক্ষেত্রফল আছে, সেই সমস্ত কনসেপ্ট দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। আয়তক্ষেত্রের কোনো কনসেপ্ট এখানে কাজে লাগবে না। বুঝতে পেরেছো? দেখো তোমাদের বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো তুমি মনে করে নাও এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রাকার একটা জমি। তাহলে বর্গক্ষেত্রাকার জমি বলেছে মানেই তোমার মাথায় প্রথমেই কি ক্লিক করে যাবে? তোমার মাথায় প্রথমেই ক্লিক করে যাবে এই বর্গক্ষেত্রাকার জমির চারপাশে যে বাহুগুলো রয়েছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হবে? একই পরিমাপের হবে। সেটা যাই হোক না কেন, কিন্তু প্রত্যেকটা একই পরিমাপেরই হবে। এবার দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার বলে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই জমিটার যদি আমরা ক্ষেত্রফল হিসাব করি, দেখো আমরা প্রথমেই শিখলাম কি বলতো, যদি বর্গক্ষেত্রাকার জমি হয়, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা রাশিমালাটা কি বলতো? ক্ষেত্রফল নির্ণয়ের রাশিমালাটা বা সূত্রটা হচ্ছে বাহু গুণ বাহু। বাহুর সাথে বাহুকে গুণ করতে হবে। এবার দেখো কোয়েশ্চেনে কি কোথাও বলা আছে যে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য এত মিটার বা এত সেন্টিমিটার? এই বাহু তো বলা নেই, দেওয়া আছে কি পরিসীমা দেওয়া আছে, এই জমিটার পরিসীমা দেওয়া আছে। দেখো জমির পরিসীমা আছে 20 মিটার, শুধু এই তথ্যটা দেওয়া হয়েছে। তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বাহুর সাথে বাহু গুণ করতে হবে, তবেই তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, কিন্তু বাহু তো দেওয়া নেই। তাহলে যে করে হোক আমাকে যে তথ্যটা দেওয়া আছে পরিসীমা, সেখান থেকে আমাকে প্রথমে বাহু বের করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না। এবার দেখো, আর আমরা এটাও জানি যে বর্গক্ষেত্রে 4টি বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এর পরিসীমাটা দেখো, পরিসীমা দেখো, এর আমরা জানি এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়। আবার এই 4টে বাহু পরিসীমা কি বলতো? এটা এই বাহু এই বাহু এই বাহু এই চারটে বাহুকে যোগ করে এই পরিসীমাটা মানে 20 মানটা এসছে। আর প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে আমি 20কে যদি 4 দিয়ে যদি ভাগ করে দিই, কারণ প্রত্যেকটা বাহু তো সমান, তাহলে 4 সমান ভাগ হবে, তাহলে 4 5 কত হয় 20। তাহলে প্রত্যেকটা বাহু দেখো যদি 5 করে হয়ে যাবে, তাহলে 5 করে হলে কি হবে? এটা 5 এটা 5 এটা 5, দেখো 5 আর 5 10 15 20। তাহলে দেখো সবগুলো বাহুকে যোগ করলে 15, আবার আমরা এই পরিসীমা বা 20 মিটারটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা প্রথমে এই পরিসীমা থেকে আমরা বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করব। কি করে? কারণ 4টে বাহু দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে 4 দিয়ে আমি পরিসীমাটাকে ভাগ করলে বাহুটা পেয়ে যাব। তারপর আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখব যে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা দেওয়া, সেটা লেখো তুমি। বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা, বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা, এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, এটা তুমি লিখবে। বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কত বলো তো? 20 মিটার। এককটা দেখবে মিটার আছে, ওকে, 20 মিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রাকার জমির আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমা দেওয়া থাকলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য কী করে নির্ণয় করব? পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এখানে পরিসীমা কত ছিল? 20, তাকে ভাগ করে দেবো কত? 4 দিয়ে। তাহলে 4 5 কত হয়? 20 হয়। তাহলে কত পেলাম? 5 মিটার পেলাম। একক তো মিটার ছিল। তাহলে বুঝতে পারলে? তাহলে এই বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে পেলাম? 5 করে পেলাম। এবার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের রাশিমালা বা সূত্র জানি বাহু গুণ বাহু। তাহলে আমরা এখানে লিখব অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্র কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। একক কি লিখতে হবে? ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করছি, বর্গ কথাটা লিখতে হবে। আর এখানে কোয়েশ্চেনের মধ্যে যে এককটা দেওয়া আছে সেটা কি আছে? মিটার আছে। তাহলে মিটারটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো বাহু গুণ বাহু, বাহু কত পেয়েছি আমরা? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5 করে। তাহলে বাহুর জায়গায় 5, আবার গুণ দিয়ে আবার বাহু লিখেছে, আবার 5 লিখতে হবে। তাহলে 5 গুণ 5, তাহলে 5 5 কত? এখানে বর্গ মিটারটা লিখবে। 5 5 কত হয়? 25 বর্গ মিটার। তাহলে বুঝতে পারলে এই যে বর্গক্ষেত্রাকার জমিটা ছিল, এর ভেতরে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ভেতরে, এটা কত? 25 বর্গ মিটার। তাহলে এটি হয়ে গেল 2-এর দাগের 2-এর অঙ্কের সঠিক সমাধান। আশা করি তোমরা প্রত্যেককে অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 2-এর দাগের 3-এর অঙ্কে। দেখো 2-এর দাগের 3-এর অঙ্কে এখানে বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। দেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্র বা রাশিমালাটি ব্যবহার করতে হয় সেটি আমরা আগেই জেনেছি, এবং ক্ষেত্রফল কোন অংশটাকে বোঝায় সেটাও আমরা জেনেছি। দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি,
আর আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাকে আয়তক্ষেত্র বলা হয়। এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 8 সেমি। আর আমরা কি বলেছিলাম দৈর্ঘ্য এই যে এটাকে বলা হয় দৈর্ঘ্য। ওকে, এটাকে বলা হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এর পরিমাপটা কত দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, আর এই যে চওড়া এটাকে বলা হয় কি বলতো প্রস্থ। এটা কত দেওয়া আছে বলতো, এটা দেওয়া আছে 5 সেমি। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, মানে এই চারপাশে যে বাহুগুলো রয়েছে এই বাহু দ্বারা ভেতরের কতটা জায়গা গেছে জুড়ে রেখেছে, কতটা জায়গা গেছে সীমাবদ্ধ করে রেখেছে বা আবদ্ধ করে রেখেছে, এই জায়গাটাকে তোমাকে নির্ণয় করতে হবে। এটাকে ক্ষেত্রফল বলা হয়। এবারে ভেতরের জায়গাটাকে পরিমাপ করার জন্য আমরা কি জানি, এই দৈর্ঘ্যের সাথে এই প্রস্থকে আমরা গুণ করে দিই, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। দৈর্ঘ্য প্রস্থ দুটো দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্রথম লিখব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সুন্দরভাবে গুছিয়ে লিখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে কোয়েশ্চেনে 8 সেন্টিমিটার, একক দেখো সেন্টিমিটার আছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ এটাও কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে, কত বলো তো 5 সেন্টিমিটার। তাহলে নির্ণয় করতে হবে কি ক্ষেত্রফল, মানে ভেতরের জায়গাটা। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলতো, দৈর্ঘ্যের সাথে প্রস্থটা গুণ করে দিতে হয়। এটা কিন্তু আমরা আগেই জেনেছি। আর ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করছি তাহলে এখানে এককটা লিখতে হবে, বর্গ তো লিখতে হবে বর্গ। এবার একক কি আছে সেমি, তাহলে সেমি। ওকে, এবার দেখো তাহলে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 8, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 8 লিখে দাও, গুণ প্রস্থ কত 5, এখানে বর্গ সেমি, তাহলে 8 5 কত হয় 40, তাহলে 40 বর্গ সেমি। এককটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, নাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে, বুঝতে পেরেছো। তাহলে এই হয়ে গেল আমাদের 2 থেকে 3 অঙ্কটি। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করব 4 এবং 5 এই দুটো অঙ্ক আমরা একসাথে সমাধান করে দেখাবো, কারণ এই ধরনের অঙ্ক একটু আগে আমরা নিজে করি 17.1 কিন্তু সমাধান করে এসেছি। আর এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমাদের একটা থাকবেই থাকবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিলাম। ওকে, এবার দেখো এই অঙ্কগুলো তোমাদের আমি বোঝানোর জন্য আমরা যে মেট্রিক পদ্ধতি শিখেছিলাম ক্লাস 6-এ সেগুলো এখানে আমি একটু লিখে নিচ্ছি। কিলোমিটার বা কিমি, তারপর কি বলতো হেক্টোমিটার, তারপর কি হয় বলতো, তারপর ডেকামিটার হয়, তারপর কি হয় মিটার হয়, তারপর কি হয় বলতো ডেসিমিটার হয়, তারপর কি সেন্টিমিটার, তারপর হয় শেষে মিলিমিটার। এই কয়টা হয় কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ওকে, এবার দেখো এখানে কি লেখা আছে 1 বর্গ কিমি। এই 1 বর্গ কিমিকে আমরা কিভাবে লিখতে পারি, 1 বর্গ কিমিকে আমাকে এইভাবে লিখতে পারি 1 কিমি গুণ 1 কিমি। তোমরা বেসিকটা বুঝো, দেখো এটা আমি জাদুর মতো করে শেখাবো। তাহলে 1 বর্গ কিমি আমরা যেমন যদি বলি যে 2 এর স্কয়ার মানে 2 এর বর্গকে আমরা কি লিখতে পারি 2 গুণ 2, 2 এর মধ্যে স্কয়ার আছে মানে 2 গুণ 2, মানে 2 কে 2 বার গুণ করে লিখব। একই রকম ভাবে 1 বর্গ কিমি মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 কিমি তার স্কয়ার, এরকম ভাবে 1 কিমি তার স্কয়ার। তাহলে বুঝতে পারছো 1 কিমি গুণ 1 কিমি এরভাবে লিখতে পারি আমরা, বুঝতে পেরেছো। তাহলে 1 বর্গ কিমিকে আমি 1 কিমি গুণ 1 কিমি লিখলাম, তাকে 1 এর সাথে 1 কে গুণ করলে কি হবে 1 হবে, আর কিমির সাথে কিমি গুণ করলে বর্গ কিমি হয়ে যাবে। এবার দেখো কিমি থেকে আমাকে যেতে হবে কোথায় ডেকাতে, দেখো কিমি থেকে যেতে হবে আমাকে ডেকাতে। এই দেখো কিমি কোথায় আছে, এখানে আছে, কোথায় যেতে হবে আমাকে ডেকাতে যেতে হবে, বুঝতে পেরেছো। তাহলে কিমি দেওয়া আছে, যেতে হবে আমাকে ডেকাতে। তাহলে দেখো কিমি থেকে ডেকা কোন দিকে আছে, ডান দিকে আছে, কিমির সাপেক্ষে ডেকা ডান দিকে আছে, আর ডান দিকে যেতে হলে আমাদের গুণ করতে হয়, বুঝতে পেরেছো। কত গুণ করব, দেখো কিমি থেকে ডেকা কত ঘরের গ্যাপ, 1টা 2টো, বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কি করব, এই যে 1 কিমি আছে না, তাহলে দেখো 1 লিখলাম আমি, তাহলে কতগুলো ঘরের গ্যাপ 1টা 2টো, তা 2টো ঘরের গ্যাপ মানে 2টো শূন্য। তাহলে দেখো 1 কিমিকে আমি 100 কি বলবো 100 ডেকামিটার বলবো। তাহলে 1 কিমি মানে কি, 1 কিমি মানে হচ্ছে 100 ডেকামি, বুঝতে পেরেছো কেন হলো। একই রকম ভাবে এখানেও 1 কিমি লেখা, তাহলে এটাও কি হবে 100 ডেকামিটারই হবে, বুঝতে পারলে তোমরা। কারণ এখানে 1 কিমি আছে, 1 কিমি মানে হচ্ছে 100 ডেকামিটার, আবার এখানে 1 কিমি আছে, আমি তো মেজারমেন্ট করলাম, এটা 1 কিমি মানে হচ্ছে 100 ডেকামিটার। এবার দেখো তাহলে 100 সাথে 100 গুণ করলে কি হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 1 হয়, আর এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য, মোট 4টা শূন্য হবে। তাহলে দেখো 10,000 পাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো 10,000। তাহলে দেখো 1 বর্গ কিমি মানে কি বলতো 1 বর্গ ডেকামিটার,
বুঝতে পেরেছো? এবার দেখো এটাকে তুমি কি করে সহজে করবে, দেখো এখানে কিমি আছে তো, আর এখানে কি আছে বলো তো, ডেকামিটার। আমাকে কিমি থেকে যেতে হবে কোথায়, ডেকামিটারে। কতগুলো ঘরের গ্যাপ, একটা দুটো, তাহলে এক লিখলাম। তাহলে দুটো ঘরের গ্যাপ মানে দুটো শূন্য, তাহলে দুটো ঘরের গ্যাপ মানে দুটো শূন্য লিখলাম। তাহলে আমাকে বর্গ কিমি থেকে যেতে হবে আমাকে বর্গ ডেকামিটার। যেহেতু এখানে বর্গ কথাগুলো লেখা আছে, তার জন্য এই শূন্যটার জন্য আর একটা এক্সট্রা শূন্য হবে, আর এই শূন্যটার জন্য আর একটা এক্সট্রা শূন্য হবে। তাহলে দেখো মোট চারটে, একের পর মোট চারটে শূন্য এখানে হয়ে গেছে। তাহলে এক বর্গ কিমি মানে হচ্ছে একের পরে চারটে শূন্য, এত বর্গ ডেকামিটার। তাহলে দেখো এটা আমরা খুব সহজে করবো। এবার তাহলে কি দেওয়া আছে, বর্গ মিটার দেওয়া আছে। তাহলে বর্গ মিটার থেকে যেতে হবে কোথায়, বর্গ হেক্টোমিটারে যেতে হবে। বুঝতে পেরেছো? বর্গ মিটার দেওয়া আছে, আমাকে যেতে হবে হেক্টোমিটারে। দেখো মিটার কোথায় আছে, দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি। ওকে, দেখো মিটার আছে এই যে জায়গাটা, দেখো যেটা আমি সবুজ কালি দিয়ে দেখো বক্স করে দিলাম, এটা হচ্ছে মিটার। তাহলে মিটার আছে এখানে, আমাকে যেতে হবে কোথায়, হেক্টোতে। তাহলে এই যে হচ্ছে হেক্টো, তাহলে মিটার আছে এখানে, হেক্টো আছে এখানে। তাহলে যেহেতু বাম দিকে আসছে, তাহলে কিন্তু এবার আমাকে ভাগ করতে হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। আর ডান দিক থেকে বাম দিকে আসলে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব, তাহলে মিটার থেকে হেক্টোমিটারে কতগুলো ঘরের গ্যাপ, একটা দুটো। তাহলে একের পরে দুটো ঘর মানে দুটো শূন্য দিয়ে ভাগ করবো, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে 100 দিয়ে ভাগ করবো কাকে, এই 100 দিয়ে ভাগ করবো না, কথা হচ্ছে কি বলতো, এখানে দেখো 100 পেয়েছি তো, যেহেতু এখানে বর্গ কথা লেখা আছে, তাহলে এই শূন্যটার জন্য আরেকটা এক্সট্রা শূন্য, আর এই শূন্যটার জন্য আরেকটা এক্সট্রা শূন্য। মোট 10,000 দিয়ে কিন্তু তোমাকে ভাগ করতে হবে। এই এককে আমরা ভাগ করবো কত দিয়ে, এই এককে আমরা ভাগ করে দেবো একের পর চারটে শূন্য দিয়ে, 1 2 3 4। আমি এরকম নিয়মে তোমাদের বোঝালাম না, বুঝতে পেরেছো? শর্টকাট যে ট্রিকটা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে মিটার থেকে হেক্টোমিটার একটা দুটো ঘরের গ্যাপ মানে দুটো শূন্য নিয়েছিলাম, আর যেহেতু এখানে বর্গ কথাটা আছে, তার জন্য এই শূন্যটার জন্য আরেকটা এক্সট্রা শূন্য, আর এই শূন্যর জন্য আরেকটা এক্সট্রা শূন্য। তাহলে মোট চারটে শূন্য। তাহলে ডান দিক থেকে বাম দিকে আসছে বলে ভাগ, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এককে ভাগ করবো আমরা কত দিয়ে, 1 2 3 চারটে শূন্য দিয়ে ভাগ করবো। তাহলে চারটে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে, এই একটার এইখানে এখন দশমিকটা আছে, তাহলে 4 ঘর আগে কিন্তু দশমিকটা এদিকে চলে আসবে। তাহলে এখানে আসলে 1 ঘর, আর তো সংখ্যা নেই এদিকে, তাহলে এখানে শূন্য নিয়ে নাও, একটা দুটো, তাহলে এখানে আসলো দুটো, তিনটে, একটা জিরো নিয়ে নাও, এখানে নাও। তাহলে দেখো এখানে দশমিকটা ছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এখানে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, দশমিক, তারপরে একটা দুটো তিনটে শূন্য, 1 2 3, তারপরে 1, আর এখানে একটা ভালো লাগার জন্য একটা শূন্য দিয়ে দাও। তাহলে আমরা কি পেলাম, 0.001। তাহলে 0.0001। তাহলে এত বর্গ হেক্টোমিটার। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এই দুটি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ? তোমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, দেখো এবার আমরা সমাধান করে নেব 2-6 অঙ্কটি। এই 2-6 অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হয়েছে 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বোঝো। দেখো তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এখানে 5 বর্গমিটার লেখা আছে, আর এখানে লেখা আছে 5 মিটার বর্গ। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে মিটার আছে, এখানে মিটার লেখা আছে, এখানে বর্গ লেখা আছে, এখানে দেখো বর্গ লেখা আছে। দেখো বর্গটা একবার মিটারের সামনে আছে, আর এই বর্গ লেখাটা একবার মিটারের পরে আছে। দেখো এটা হচ্ছে পার্থক্য। দেখো আমরা প্রথমে 5 বর্গমিটার বলতে কি বুঝি এটা আগে আমরা একটু বুঝে নিই। দেখো এখানে 5 বর্গমিটার আছে, 5 বর্গমিটার। এই 5 বর্গমিটারকে আমরা কি লিখতে পারি, 5 তারপরে বর্গ তারপরে মিটার আছে, বুঝতে পেরেছ? মানে 5 বর্গমিটার, বর্গমিটার মানে মিটারের মাথায় স্কয়ার, বুঝতে পেরেছ? 5 বর্গমিটার বলতে বোঝায় 5 তারপরে মিটার তার মাথায় স্কয়ার, বুঝতে পেরেছ? 5 বর্গ মিটার মানে মিটারের মাথায় বর্গ, বুঝতে পেরেছ? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 5 মিটার তার স্কয়ার। তাহলে 5 মিটার লিখলাম, তার সাথে যদি আমি আরেকটা মিটার যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো বলো তো? দেখো 5 যেমন আছে থাকবে, আর মিটারের সাথে মিটার গুণ করলে কি হবে, মিটারের স্কয়ার হবে, বর্গ হবে। দেখো স্কয়ারকে বাংলায় কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে 5 বর্গ মিটার বলতে বোঝায় 5 মিটার গুণ মিটার। দেখো 5 যেমন আছে রয়ে যাবে, এখানে 5 যেমন আছে তেমন থাকলো। দেখো বর্গ মিটারটাকে আমরা কিভাবে লিখলাম, মিটার গুণ মিটার, তাহলে মিটারের স্কয়ার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি বলতো 5 বর্গ মিটারের অর্থ। আর 5 মিটার বর্গ এর অর্থ কি, 5 মিটার বর্গ। এই 5 মিটার বর্গ বলতে বোঝায়, দেখো এখানে কি লিখেছে 5 মিটার বর্গ। তাহলে আমি এইভাবে লিখবো, 5 মিটার লেখার পর তারপরে বর্গ করব, বর্গ মানে কি স্কয়ার করব।
তাহলে এখানে 5 মিটার বর্গ, মানে 5 মিটার লিখে তারপরে বর্গ করব। 5 মিটার লেখা আছে তারপরে বর্গ, তাহলে 5 মিটার লেখার পর বর্গ বা স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে দেখো কোনো সংখ্যার মাথায় তোমাকে যদি বলা হয় 2 এর মাথায় স্কোয়ার বা বর্গ আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 গুণ 2 লিখতে পারি, তার মানে 2 এর স্কোয়ার বা বর্গ। একই রকমভাবে 5 মিটার তার মাথায় বর্গ বা স্কোয়ার আছে, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 5 মিটার গুণ 5 মিটার, মানে এটাকে আমি দুবার গুণ করে লিখব। তাহলে বুঝতে পারলে? তাহলে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গর বলতে আমরা কি বুঝি? এটাকে বুঝি। বুঝতে পেরেছো? এটাই হয়ে গেল 2 এর দাগে 6 এর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2 এর দাগে 7 এর অঙ্কে এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহু দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার। এই বক্সের মধ্যে তোমাকে মানটা লিখতে হবে যে কত সেন্টিমিটার হচ্ছে। দেখো একটু আগে আমরা এক কনসেপ্টটা বুঝলাম, 2 সেন্টিমিটার বর্গ লেখা আছে। দেখো কি লেখা আছে? 2 সেন্টিমিটার বর্গ। খুব ভালো করে তোমরা বুঝবে, 2 সেন্টিমিটার তারপরে বর্গ লেখা আছে। এই 2 সেন্টিমিটার বর্গটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? 2 সেন্টিমিটার বর্গ, মানে 2 তারপরে আমরা সেন্টিমিটার লিখব, যেমনটা বলেছে তেমনই তুমি এখানে করে দেবে। 2 সেন্টিমিটার বর্গ, তাহলে 2 সেন্টিমিটার বর্গ মানে কি? স্কোয়ার করা। দেখো স্কোয়ার কি বাংলায় বলা হয় কি? বর্গ করা। তাহলে 2 সেন্টিমিটার লিখে তার বর্গ করে দিয়েছি। আমরা জানি যদি 2 এর বর্গ করতে বলা হয় তাহলে আমরা কি লিখবো? 2 গুণ 2 লিখবো। 4 এর বর্গ করতে বলে আমরা কি লিখবো? 4 গুণ 4 লিখবো। একই রকমভাবে যদি 2 সেন্টিমিটারের বর্গ করতে বলে তাহলে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার লিখবো। তাহলে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা 2 সেন্টিমিটার বর্গের যে অর্থ এটা। এবার বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা কি জেনেছিলাম? বাহু গুণ বাহু। কি পড়েছিলাম? বাহু গুণ বাহু। দেখো তুমি মনে মনে এই জায়গাটা দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, মানে এখানে যা থাকবে এখানে তাই থাকবে। দেখো এই বাহুর জায়গায় এখানে দেখো 2 সেন্টিমিটার লেখা আছে, এখানে দেখো 2 সেন্টিমিটার লেখা আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 2 সেন্টিমিটার হবে। তাহলে 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হয়েছে কত? তাই ক্ষেত্রফলের সূত্র তো বাহু গুণ বাহু হয়। দেখো এটা বাহু গুণ বাহুই দেওয়া আছে, 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, মানে ক্ষেত্রফল আকারে দেওয়া আছে। তাহলে বাহুটা কি হবে? দেখো বাহুর জায়গায় কত আছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, তাহলে বাহুর জায়গায় কত হবে? 2 সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2 এর দাগে 9 এর অঙ্কে এখানে বলা হয়েছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে। তাহলে পিচবোর্ড দিয়ে একটি বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, যে কার্ডের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার। তাহলে এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করতে বলা হয়েছে। দেখো কার্ডটার আকার কি বলতো? আয়তক্ষেত্রাকার না বর্গক্ষেত্রাকার? আয়তক্ষেত্রাকার, সরি বর্গক্ষেত্রাকার। তাহলে কার্ডটির আকার হচ্ছে বর্গক্ষেত্রাকার, এবং আমরা জানি বর্গক্ষেত্রাকার কার্ডে তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হবে? একই মাপের হবে। তাহলে একটি বাহু দৈর্ঘ্য বলেছে কত? 6 সেন্টিমিটার। তাহলে সেই কার্ডের ক্ষেত্রফল কত হবে? দেখো তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো এটা? লিখব যে বর্গক্ষেত্রাকার কার্ডের বর্গক্ষেত্রাকার, এগুলো আমরা অনেক আগে শিখেছি, খুব সহজ এগুলো। বর্গক্ষেত্রাকার কার্ডের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার কার্ডের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলো তো? 6 সেন্টিমিটার। এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, এটা তুমি লিখবে। ওকে, যে বর্গক্ষেত্রাকার কার্ডের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। দেখো নির্ণয় করতে হবে কি? ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি বাহু গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু। বাহুর সাথে তোমরা বাহুকে গুণ করে দেবে, আর এককটা কি লিখো? বর্গ লিখবে। বর্গ তো লিখতে হবে, সেমি আছে একক এখানে, তাহলে সেমি। বুঝতে পেরেছো? তাহলে বাহু গুণ বাহু, বাহু কত? 6, তাহলে 6 গুণ 6, একক কি? বর্গ সেমি। তাহলে দেখো 6 এর সাথে 6 গুণ করলে কত হয়? 6 6 36, আর বর্গ সেমি একক। এগুলো তোমরা নিজে থেকেই পারবে, খুবই সহজ আছে এগুলো। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব আজকের ক্লাসের লাস্ট অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 2 এর দাগে 10 এর অঙ্কটি। দেখো 2 এর দাগে 10 এর অঙ্ক এখানে বলা হয়েছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাশ বর্গ মিটার। এই ফাঁকা ঘরে তোমাকে সংখ্যা লিখতে হবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগে কিন্তু আমরা সমাধান করেছি। তো এখানে কি লেখা আছে? 5 মিটার বর্গের ক্ষেত্রফল। তুমি এখানে কি লিখবে? 5 মিটার বর্গ। 5 মিটার বর্গ। দেখো 5 মিটার বর্গ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5 মিটার বর্গ।
তাহলে আমরা লিখবো এখানে 5 মিটার বর্গ। বর্গ মানে কি, মাথায় স্কোয়ার করা। দেখো স্কোয়ারকে বাংলায় কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে 5 মিটার, তার বর্গ বলেছে, বর্গ করে দিয়েছি। এবার দেখো তোমাকে যদি বলা হয় 3-এর বর্গ কত, 3-এর বর্গ বা স্কোয়ার কত হবে, 3 গুণ 3। তুমি এভাবে লিখবে, 3-এর মাথায় স্কোয়ার বা 3-এর বর্গকে আমরা 3 গুণ 3 লিখতে পারি। যদি 5-এর বর্গ বা 5-এর স্কোয়ার লেখা থাকে তাহলে তাকে আমরা 5 গুণ 5 লিখতে পারি। একই রকমভাবে 5 মিটার তার বর্গ করা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 মিটার গুণ 5 মিটার। বুঝতে পেরেছো, 5 মিটার গুণ 5 মিটার। এর আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো তাহলে 5-এর সাথে 5কে তুমি যদি গুণ করো, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 5-এ কত হয়, 25 হয়। আর মিটারের সাথে মিটারকে গুণ করলে কি হবে, দেখো আমরা যদি 3-এর সাথে 3কে গুণ করি তাহলে কি হয়, 3-এর মাথায় স্কোয়ার হয়। 5-এর সাথে 5কে গুণ করলে 5-এর মাথায় স্কোয়ার হয়। একই রকমভাবে মিটারের সাথে মিটারকে যদি গুণ করা হয়, মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তার মাথায় স্কোয়ার বা বর্গ আসে। তাহলে মিটারের সাথে মিটার গুণ করলে আমরা কি পাবো, মিটার তার স্কোয়ার পাবো। তাহলে দেখো 25 যেমন আছে রাখলাম। আর দেখি স্কোয়ার, স্কোয়ারকে বাংলায় কি বলা হয়, বর্গ বলা হয়। এটাকে আমরা সামনে লিখবো বর্গ মিটার। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে কি উত্তর হবে, 25 বর্গ মিটার। তাহলে 5 মিটার বর্গের ক্ষেত্রে হবে 25 বর্গ মিটার। তাহলে বুঝতে পারলে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে সবাই প্রত্যেকটা করে লাইক এবং কমেন্ট করে জানাবে।